বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে। আজকে আমরা দেখব অনুশীলনী 8.3-এর 9-এর ঘ নাম্বার প্রশ্নের সমাধান। গত ক্লাসে কিন্তু আমরা 9-এর গ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখেছি। তার আগেও কিন্তু আমরা এই একই কাজগুলো কিন্তু 8 নাম্বারে দেখেছি, অনুশীলনীর 7 নাম্বারে দেখেছি। আর 7 নাম্বারে ছিল আলাদা আলাদা করে ভাঙানো, তারপরে উদাহরণে ছিল আলাদা আলাদা করে ভাঙানো। কিন্তু এই 8 এবং 9 কিন্তু এগুলো কি প্লাস চিহ্ন বা মাইনাস চিহ্ন দ্বারা কিন্তু যুক্ত করা। তাহলে এগুলোকে আমাদের ভাঙানো একটু প্রসেস অনুযায়ী ভাঙাতে হবে। তো 8 নাম্বারে ছিল আমাদের কিন্তু প্রমাণ করার কথা, অর্থাৎ অ্যান্সারগুলো অঙ্কগুলো শেষে দেওয়া থাকতো। আর কিন্তু 9 নাম্বারে কিন্তু লেখা আছে মান নির্ণয়। এই অঙ্কগুলো তোমার ইচ্ছা মতো একটা মান বের করে নিয়ে আসতে হবে। তাহলে অবশ্যই আমাদের যে ভাঙানোর কাজগুলো, এই কোণকে যে আমরা ভাঙাবো তার জন্য অবশ্যই আমাদের কিছু বেসিক থাকা প্রয়োজন। সেই বেসিকগুলো কি আমরা একটু দেখে নিই। যেমন এখানে আছে দেখো, যে একটা চতুর্ভাগ রয়েছে, এখানে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ। আমরা কিন্তু এখানে কিছু লিখে রেখেছি। দেখো আগের ক্লাসেও কিন্তু তোমাদের এটা বোঝানো হয়েছে। এই প্রথম চতুর্ভাগে সবার ঘর 4টা, এখানে কয়টা আছে ত্রিকোণমিতি, সাইন কস 1, কোসেক 2, 3, 4, 5, 6টা। এই 6টাই এই ঘরে প্রবেশ করলে ধনাত্মক হবে, তাদের চিহ্নের কোনো পরিবর্তন, ধনাত্মক চিহ্ন হবে তাদের সামনে। এবার আসি, এই ঘরে সাইন আর কোসেক ব্যতীত অন্য কেউ যদি প্রবেশ করে তাদের সামনে ঋণাত্মক চিহ্ন হবে। এই ঘরে নিজস্ব ঘর হচ্ছে ট্যান আর কটে, ট্যান কটি এই ঘরে ধনাত্মক, বাকিরা ঋণাত্মক। এই ঘরে কজ আর সেক ধনাত্মক, বাকিরা এই ঘরে ঋণাত্মক। প্রবেশ করার সাথে সাথে তাদের সামনে ঋণাত্মক চিহ্ন চলে আসবে। এখন আসি দ্বিতীয়ত, আমরা কিন্তু ঘড়ির কাঁটার সবসময় বিপরীত দিকে ঘুরবো। কারণ আমাদের দেখো, আসলে ওপর দিকে যদি আমরা জানি যে ওপর দিকে উঠলে কি হয়, সংখ্যা আমাদের ধনাত্মক মান কিন্তু ওপর দিকে। তার মানে যখনই তুমি ওপর দিক থেকে শুরু করবে তখন কিন্তু বাড়তে থাকবে। আর যদি তুমি নিচের দিকে যাও তাহলে নিচের দিকে কিন্তু ঋণাত্মক মান হলে কিন্তু নিচের দিকে নামে। তাহলে সেই ক্ষেত্রে ঘড়ির কাঁটার দিকে যদি যায় তাহলে কোণের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকবে। আর ঘড়ির কাঁটার দিকে যত যাবা তুমি ঘুরবা তত কোণের পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তাহলে এখান থেকে এই পর্যন্ত গেলে 90, এখানে আরও একটু এলে 180, তারপরে 270, তারপরে 360, তারপরে আবার 90 যোগ হবে। এরকমভাবে 90 করে তোমার বৃদ্ধি পাতেই থাকবে। তাহলে সেই ক্ষেত্রে এখন এটাকে আমাদের বলা হচ্ছে 90কে আবার কিভাবে লেখা যায়, পাই ভাগ 2, অর্থাৎ পায়ের মান কত, 180কে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে কিন্তু 90 ডিগ্রি হয়। তেমনি পায়ের মান 180 ডিগ্রি, তাহলে এখানে সরাসরি 180 ডিগ্রি। এখানে পায়ের নিচে 90 ডিগ্রি, 90কে 3 দ্বারা গুণ করলে 270 ডিগ্রি, আরও 90 যোগ হলে 360 ডিগ্রি। এখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে তাহলে কোণের পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এখন এখানে আরেকটা কথা আমরা লিখে রেখেছি, দেখো এক্স অক্ষকে বলা হচ্ছে জোর। তো এই এক্স অক্ষটা বলতে আসলে জোর হলে কি হবে, জোর হলে যদি কোনো অঙ্ক সাইন বা কজে থাকে তাহলে যদি এই অক্ষে অবস্থান করে, এক্স অক্ষের ওপরে যদি অবস্থান করে, পাই অথবা 2 পাই এই দুটা যে কোনো সাইডে যদি অবস্থান করে তাহলে সেই ক্ষেত্রে কারও পরিবর্তন হবে না। কজের যদি অঙ্ক হয় তাহলে কজই থাকবে, সাইন দেওয়া থাকলে সেই অঙ্কটা সাইনই থাকবে, তাহলে পরিবর্তন হবে না। কিন্তু ওয়াই অক্ষটাকে বলা হচ্ছে বিজোড়। এই ওয়াই অক্ষের ওপরে যদি কেউ অবস্থান নেয় তাহলে সেই ক্ষেত্রে তার চিহ্নের পরিবর্তন হবে, অর্থাৎ চিহ্ন তো না, আসলে তার পরিবর্তন। এখানে সেই পরিবর্তনটা লেখা রয়েছে, সাইন থিটাটা পরিবর্তন হয়ে কস থিটা হবে। কখন, যদি ওয়াই অক্ষের ওপরে অবস্থান নেয় তাহলে কস থিটা হবে, ট্যান থিটা পরিবর্তন হয়ে কট থিটা হবে, বা কট থিটা পরিবর্তন হয়ে ট্যান হবে। এটা একটা বিপরীত। তাহলে সেক থিটা পরিবর্তন হয়ে কোসেক থিটা হবে, বা কোসেক থিটা পরিবর্তন হয়ে সেক থিটা হবে। তাহলে আমরা একটু দেখে নিলাম, তাহলে কোন অক্ষটাকে আমরা জোর বললাম, এক্স অক্ষ। এক্স অক্ষের ওপরে কোনো ত্রিকোণমিতিক অনুপাত যদি অবস্থান নেয় তাহলে সেই ক্ষেত্রে তার কোনো পরিবর্তন হবে না। এখন কেউ যদি কারো অন্যের ঘরে প্রবেশ, আমাদের দুইটা কাজ দেখতে হয়, একটা দেখতে হয় জোর না বেজোর, অর্থাৎ পরিবর্তন হবে কি না, আরেকটা দেখতে হবে তার চিহ্ন মাইনাস হবে না প্লাস হবে। সেটা অন্যের ঘরে প্রবেশ করার সাথে সাথে ঋণাত্মক চিহ্ন চলে আসবে। আর যদি নিজের ঘরেই প্রবেশ করে, কারণ এক একটা ত্রিকোণমিতিক অনুপাতের কিন্তু দুইটা করে ঘর, তাহলে সাইনের জন্য প্রথম ঘরও আবার দ্বিতীয় ঘরও, ট্যানের জন্য তৃতীয় ঘর এবং প্রথম ঘর। তাহলে এখন আসি আবার আরেকটা জিনিস, যদি কোনো অঙ্কের ক্ষেত্রে যদি স্কোয়ার থাকে তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু কখনোই ঋণাত্মক চিহ্ন হবে না। তার মানে তোমার আর চিহ্ন দেখা লাগবে না, খালি দেখবে যে তোমাদের কি কোন অক্ষের ওপর অবস্থান করছে। তাহলে যদি এক্স অক্ষের ওপর অবস্থান করে তাহলে পরিবর্তন হবে না, যদি ওয়াই অক্ষের ওপর অবস্থান করে তাহলে পরিবর্তন হবে। এখন প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবগুলোই কস কস কস, সবগুলোই। তাই এখন কস স্কোয়ারের সাথে যদি কস স্কোয়ার সবগুলো কস স্কোয়ার থাকে তাহলে কিন্তু আমাদের মান নির্ণয় করা জটিল হবে। তাহলে কি করতে হবে, আমরা যদি একটা যদি সাইন স্কোয়ার থিটা লিখতে পারি, আরেকটা যদি কস স্কোয়ার থিটা পরিবর্তন করে যদি স্কোয়ার স্কোয়ার থিটা, এই থিটা বলতে কিন্তু পাই ভাগ 8 হতে পারে, পাই ভাগ 8,
আমরা বুঝেছি থিটার জায়গা, তাহলে এই দুটো মিলে কি হয় 1 হয়। তাহলে আমরা যদি একটা ঠিক রেখে যদি আরেকটা পরিবর্তন করতে পারি তাহলে কিন্তু আমাদের কি হয়ে যাবে, দুটো মিলে 1 হয়ে যাবে। তাহলে এই কাজগুলো আমাদের আগে মাথায় রাখতে হবে। তার আগে আরেকটা জিনিস দেখতে হবে যে এখানে অনেক সময় এমন সংখ্যা থাকবে যেটা যেটা কাটাকাটি করা যায়। অনেক সময় এখানে দেখবা যে এখানে 2 থাকলো, এখানে 16 থাকলো, তাহলে 2 দিয়ে 16 কিন্তু ভাগ করলে 8 হয়, এই আকারে চলে আসবে। তাহলে অনেক সময় এরকম তোমার দেওয়া থাকতে পারে। তাহলে প্রথমে দেখবা আসলে কাটাকাটি হয় কি না। তাহলে এখানে কোনো কাটাকাটি হওয়ার সুযোগ নেই। এখানে 5-এর সাথে 8 কাটে না, 7-এর সাথে 8 কাটে না, 3-এর সাথে 8 কাটে না, 1-এর সাথে তো এখানে এক তো হিসেবে নেই। আরেকটা জিনিস আমরা কিন্তু আরেকটা বলেছি যে এই হরের ওপরে যে পাই থাকবে, পায়ের সাথে যদি 1 থাকে তাহলে তাকেও ভাঙাতে প্রয়োজন নেই। তাহলে আমরা এটাকে ভাঙাবো না, আমরা ভাঙাবো এই বাকি 3টাকে। তারপরে 2টাকে আমরা কজে থেকে সাইনে যাব। তাহলে কি হবে, কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা সমান 1 লিখতে পারবো। তাহলে আমরা 2টাকে পরিবর্তন করব আর কস থেকে সাইনে। তাহলে কস থেকে সাইনে যেতে হলে কি করতে হবে, আমাদের ওয়াই অক্ষের উপর অবস্থান নিতে হবে, তার মানে পাই ভাগ 2 দিয়ে ভাঙাতে হবে। আর তাহলে দুটাকে আমরা পাই ভাগ 2 আকারে ভাঙাবো, আরেকটাকে আমরা পাই দিয়ে ভাঙাবো, কারণ আরেকটাকে আমাদের কজই রাখতে হবে। তাহলে কজকে কজই রাখতে হলে তাহলে সেই ক্ষেত্রে পাই দিয়ে ভাঙাতে হবে, অর্থাৎ সেই ক্ষেত্রে এক্সের ওপরে অবস্থান নিতে হবে, এক্স অক্ষের উপরে। আমরা দেখো এখন কাজটা করব। তাহলে অঙ্ক তোলা আছে, আমরা এখন শুধু তাহলে এটাকে তো ভাঙাবোই না, তাহলে এটাকে কস স্কোয়ারই রাখলাম, পাই ভাগ 8, এটা ঠিক থাকলো, প্লাস এটাকে আমরা একটু ভাঙাবো, তবে পরিবর্তন করতে চাচ্ছি এক। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, কস লিখলাম, লেখার পরে ব্র্যাকেট আবার ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করলাম, পাই ভাগ কত আছে 8 লিখতে হবে, ব্র্যাকেটের বাইরে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিব, এই স্কোয়ারটা আমাদের সেকেন্ড ব্র্যাকেটের বাইরে দিতে হবে। এখন এখানে আমরা যেহেতু কসকে সাইনে নিতে যাচ্ছি তাহলে ওয়াই অক্ষের উপর, তাহলে ওয়াই অক্ষকে গেলে আমাদের পাই ভাগ 2 আকারে ভাঙাতে হবে। তাহলে পাই ভাগ 2 লিখলাম, তাহলে 8 আর 2 এর লসাগু কত 8, 2 দিয়ে 8 ভাগ করলে কত হয় 4 পাই, তাহলে এখানে 4 পাই হলো, কিন্তু আছে কত 3 পাই, তাহলে কি করতে হবে, বিয়োগ দিলে কিন্তু তোমার 3 পাই হবে। তুমি দেখো এখানে একটু যদি করো, দেখো পাই ভাগ 2 মাইনাস পাই ভাগ 8, দেখি একটু লসাগু কত হয় 8, 2 দিয়ে 8 ভাগ করলে 4 দ্বারা গুণ করলে 4 পাই, মাইনাস 8 কাটে যায়, যাওয়ার পর পাই থাকে, তাহলে 8 4 থেকে 3 1 বিয়োগ করলে কত হয় 3 পাই ভাগ কত 8। দেখো আমাদের এখানে কিন্তু 3 পাই ভাগ 8 আছে, তাহলে ওটা ভাঙালাম। এখন পরে আমাদের আরেকটা, তাহলে আরেকটা পাই ভাগ 2 আকারে ভাঙাবো আমরা আরেকটা। তাহলে এটাকেও যদি আমরা ভাঙাই তাহলে ব্র্যাকেট দিলাম, কজ লিখলাম, এখানে ব্র্যাকেট দিলাম, পাই ভাগ 2, এটাকে যদি আমরা লিখি তাহলে এখানে দেখো আমাদের বিয়োগ করলে কিন্তু এখানে 4, 2 দিয়ে 8 ভাগ করলে 4 পাই, বিয়োগ করলে 3 পাই, আর যোগ দিলে কিন্তু তাহলে 4 পাই যোগ 1 পাই, তাহলে কিন্তু 5 পাই, তার মানে এখানে মাঝখানে যোগ দিলে হচ্ছে প্লাস কত পাই ভাগ 8, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তার উপর স্কোয়ার, তারপরে কি আছে প্লাস। এটাকে কিন্তু আমরা পাই ভাগ 2 আকারে ভাঙাবো না, কারণ দুটাকে অলরেডি আমরা সাইন থেকে কজ থেকে সাইনে চলে যেতে আমরা ভাঙাছি এমনভাবে যে আমরা এই দুটা পরিবর্তন হয়ে সাইনে যাবে, এটাও সাইনে যাবে, এটাও সাইনে যাবে। তাহলে আমরা দুটাকে, তাহলে এটাকে আর আমরা পাই ভাগ 2 আকারে ভাঙাবো না, এটাকে ভাঙাবো আমরা পাই আকারে। তাহলে কিভাবে, কজ লিখবো, লেখার পরে সেকেন্ড ব্র্যাকেট দিব, এখানে ব্র্যাকেট দিব, এখানে পাই আকারে ভাঙাবো, পাই ভাগ কত আছে 8 লিখবো, লিখে ব্র্যাকেট দিয়ে আমরা স্কোয়ারটা দিলাম। এখন দেখো কি করতে হবে, তাহলে এখানে 8 পাই, সরাসরি 8 পায়ের সাথে গুণ হবে 8 পাই, তাহলে 8 থেকে কী করতে হবে, তাহলে এখানে বিয়োগ দিলে কিন্তু 7 পাই হবে। দেখো 8 পাই এখানে হিসাব করে দেখো, এটি যদি আমি এখন লসাগু করে দেখি, পাই ভাগ কত 8, লসাগু কত হবে 8, আর যায় গুণ হবে 8 পাই, মাইনাস 8 কাটে যাওয়ার পর পাই থাকে, তাহলে 8 থেকে কত 7 পাই, কত 7 পাই ভাগ কত 8, দেখো আমাদের কিন্তু 7 পাই ভাগ 8ই ছিল, তাহলে ওইভাবে লেখাটা আমাদের সঠিক হয়েছে। এখন আমরা দেখো আমরা কিন্তু দুটা পরিবর্তন করলাম আর দুটা সেম রাখলাম, কেননা আমাদের সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান আমরা লিখতে পারবো 1। এখন আসি কস স্কোয়ার লিখলাম, কস স্কোয়ার পাই ভাগ 8 লিখলাম, এখানে কিন্তু ঋণাত্মক হওয়ার কোনো সুযোগ নেই, এখানে সাইন স্কোয়ার লিখবা, লিখে পাই ভাগ 8 লিখবা, তাহলে কারণ এই যে পাই ভাগ 2 এটা হচ্ছে বিজোড় ওয়াই অক্ষের ওপর অবস্থান, আমরা কিন্তু পরিবর্তন করার জন্য এটা নিয়ে এসেছি। তাহলে প্লাস কি হবে, কস স্কোয়ার কি হবে পাই ভাগ 8, সাইন স্কোয়ার পরিবর্তন হবে, সাইন স্কোয়ার লিখতে হবে, সাইন স্কোয়ার পাই ভাগ 8 লিখলাম, পরিবর্তন হলো, এটাও কি হবে, এটাও যেহেতু কখনো আর ঋণাত্মক আমাদের যেহেতু স্কোয়ার আছে, তাহলে এই ক্ষেত্রে তোমার চিহ্ন আর দেখা লাগবে না, ধনাত্মক কি হবে, ঋণাত্মক হলে ধনাত্মক, তাহলে এখানে কি হবে, এটাও পরিবর্তন হবে, তাহলে এটাও সাইন স্কোয়ার কত হবে পাই ভাগ কত 8 হবে লিখলাম। এখানে কি হবে, এটা কিন্তু কজই থাকবে, কস স্কোয়ার লিখে আমরা কি লিখবো পাই ভাগ 8। দেখো সবগুলো কোণই কিন্তু সেম, তাহলে এটার সাথে এটা সমান 1 আর এটা সমান 1, তাহলে কি হচ্ছে 1, এই দুটো মিলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, কোণের কিন্তু সেম কোণ, তাহলে সাইন কস স্কোয়ার থিটা আর সাইন স্কোয়ার থিটা সমান কি 1, প্লাস এই দুটো মিলে আমাদের 1। তাহলে এরকমভাবে যদি আমরা ব্র্যাকেট দিয়ে দিই, আমি
5/8 লিখলাম। এই দুটোকে যদি আমরা ব্র্যাকেট দিই, এই দুটো মিলে 1 আর ওই দুটো মিলে 1, তাহলে 1 1 কত হয়? 2 হয়। প্রিয় শিক্ষার্থীরা দেখো কত সহজে কিন্তু এই অঙ্কগুলো হচ্ছে। তাহলে আমাদের মাথার ভিতর নিতে হবে যে আমরা কি করলি, দেখো আমাদের কাটাকাটি হবে বা ট্যান আর কটের ক্ষেত্রে কিন্তু আসলে গুণ চিহ্ন দিয়ে থাকে, আর সাইন কজের ক্ষেত্রে দেখবা প্লাস চিহ্ন দিয়ে থাকে। তখন কি হবে? ট্যান আর কটের ক্ষেত্রে তুমি পরিবর্তন করলে ওই যে ট্যান আর কটের ক্ষেত্রে ট্যান থিটা, আরেকটা আসবে কি আসবে? কট থিটা আসবে। আর এ পরের লাইনে যায় কি হবে? তাহলে ট্যান থিটা গুণ দিয়ে 1/ট্যান থিটা হবে। এই ট্যান থিটা কেটে যাবে। আর সাইন আর কজের ক্ষেত্রে কিন্তু প্লাস চিহ্ন দেওয়া থাকবে, সবগুলো দেখবা কজে আছে। তাহলে দুটা পরিবর্তন করতে হবে আর দুটা ঠিক রাখতে হবে। দুটার থেকে সাইনে যাবা আর দুটা কজই থাকবে। এই যে দুটা গুণ করলে দেখো 1 হয়ে যাচ্ছে। সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা, এখন 1। তাহলে আমরা কি দেখে নিলাম? অ্যান্সারটা লিখি নাই আমরা, তাহলে 2 লিখে এখানে অ্যান্সার লিখে দেবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা 9 নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নিলাম। এর পরবর্তীতে 9 আর একটা অঙ্ক রয়েছে, সেই অঙ্কগুলো নিয়ে আগামী ক্লাসে তোমাদের সামনে আবারও উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দিবে এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দিবে। আর কে কোথা থেকে দেখছো তা অবশ্যই কমেন্টে তোমরা জানাবা। আর যদি কোনো অধ্যায়ের অঙ্কর তোমাদের প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্টে তোমরা দিয়ে দিবা, তাহলে সেই কমেন্টগুলো দেখে আমরা পরবর্তী ক্লাসে সেই অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব। আশা করি আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।